শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত এই আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জুলাই আগস্ট গণহত্যা মামলাগুলোর মধ্যে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আজ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে। ৫ আগস্ট রাজধানীর চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় ৮ জনকে আসামি করা হয়েছে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনই ওই সময়কার পুলিশ সদস্য। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধেও প্রমাণ পাওয়া গেছে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ১০ম শ্রেণীর ছাত্র আনাস, মানিক মিয়া শাহরিক সহ ৬ জনকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে পুলিশ। এ ঘটনায় করা অভিযোগ তদন্ত শেষে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। ৮ জনের বিরুদ্ধে তদন্তে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ, কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই ৮ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তবে শেখ হাসিনা সহ সুপিরিয়র কমান্ডাররা জুলাই আগস্টে সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চালাচ্ছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে, কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে, সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি। তাদের জন্য আলাদাভাবে তদন্ত রিপোর্ট আসবে এবং তাদের বিরুদ্ধে সেইভাবে ফর্মাল চার্জ দাখিল করা হবে। তবে এই মামলার মধ্যেও তাদের সম্পৃক্ততার তথ্য এবং প্রমাণাদি উঠে এসেছে। এই মামলার ৮ আসামির মধ্যে ৪ জন পলাতক আছে। মামলার কার্যক্রম শুরুর পর আসামিরা আত্মসমর্পণ না করলে রাষ্ট্রের পক্ষ থেকে আসামিদের জন্য আইনজীবী নিয়োগ করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার গ্রেফতার ৩ জনকে ৭ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে এই হত্যাকাণ্ডের ছাত্রদল দুষছে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের। পারভেজকে নিজেদের কর্মী জানিয়ে আগামী ৪৮ ঘন্টার মধ্যে বৈষম্য বিরোধী ২ নেতাদের গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল। এই ঘটনায় ৫ সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটি করেছে অভিযুক্ত ২ নারী শিক্ষার্থীর প্রতিষ্ঠান স্কলার্স বিশ্ববিদ্যালয়ও। হত্যার শিকার পারভেজ ২ নারীর অভিযোগে সবশেষ বলেছিলেন, আমি শুধু হেসেছিলাম, কিছু বলিনি। সহপাঠীরা সেই কথাই লিখে এনেছেন প্লাকার্ডে। শিক্ষার্থী খুনের ঘটনায় ক্ষোভে উত্তাল বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়। সুষ্ঠু বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের। কোন সন্ত্রাসী এগুলো করেছে, আমি শুধু জোর দাবি জানাবো তাদের যেন আত্ম নিয়ে আসা হয়, তাদেরকে যেন উচ্চ শাস্তি দেওয়া হয়। এই ব্যাপারে তদন্ত যদি ঠিকমতো না হয় বা না হয়, সময় বলে দিবে এর পরিণাম কি হবে। এক পর্যায়ে তাদের সাথে যোগ দেয় ছাত্রদল ও বিএনপির নেতারা। এই হত্যায় বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ তাদের। জাহিদুল ইসলাম পারভেজ ছাত্রদলের একজন সক্রিয় নেতা ছিলেন। কিছুদিন আগে আমরা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্মী সম্মেলন সম্পন্ন করেছি। পারভেজ নেতৃত্ব প্রত্যাশী ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর সারা দেশব্যাপী বিভিন্ন ক্যাম্পাসে এক এক সময় এক এক নাম, কোনো সময় বৈষম্য বিরোধী, কোনো সময় সাধারণ ছাত্র, কোনো সময় আরেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের পরিচয়ে আমাদের ছাত্রদের উপরে হামলা করা হচ্ছে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে। পারভেজ হত্যায় যে ২ নারী শিক্ষার্থীর সম্পৃক্ততা আছে বলে জানা যাচ্ছে, তারা বনানীর স্কলার ইউনিভার্সিটির শিক্ষার্থী। ব্যবস্থা নিতে এরই মধ্যে ওই বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর চিঠি দিয়েছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। ৩ জন শিক্ষার্থীর সম্পৃক্ততা মেলায় তাদের সাময়িক বহিষ্কারও করা হয়েছে। এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার হয়, সেই জন্য আমরা মিনিস্ট্রিতেও একটা লেটার ইস্যু করিয়েছি, একটা ইউজিসিতে করেছি এবং থানাতেও করেছি। এজাহারভুক্ত আসামি কামাল হোসেন, আলভি হোসেন জুনায়েদ আর আলামিন সানিকে রবিবার রাতে মহাখালী থেকে গ্রেফতার করে পুলিশ। আদালতে নিলে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর হয়। এই মামলার যে মূল আসামি মাহাতি
এবং মেহরাজ এবং পিয়াস, এদের সঙ্গে এরা বনানী বিদ্যানিকেতন হাই স্কুলে লেখাপড়া করত, কিন্তু পরবর্তীতে এদেরকে ডেকে নিয়ে আসা হয়। আসামিদের কয়েকজন বনানী এলাকায় গ্যাং কালচারের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচার দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে ছাত্রদল। হত্যাকাণ্ডের জন্য বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের দুষছেন তারা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন পাবনা ঈশ্বরদী সরকারি কলেজে। কর্মসূচিতে হাজির কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। একই সময়ে গ্রাফিতি আঁকতে ক্যাম্পাসে হাজির হয় বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা। মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়ায় দুপক্ষের মধ্যে। ৩ শিক্ষার্থী আহত হয়েছে বলেও দাবি করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, দেয়াল লিখন মুছে ফেলা নিয়ে আগে থেকেই ছাত্রদল এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মধ্যে বিবাদ চলছিল। পারভেজ হত্যার বিচার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল। আয়োজিত মানববন্ধনে জড়িতদের শাস্তির দাবিতে অন্তর্বর্তী সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেয় বিশ্ববিদ্যালয় কমিটি। হত্যার শিকার পারভেজের স্মরণে কালো ব্যাজ ধারণ করে তারা। অবিলম্বে পারভেজ হত্যায় যারা জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে, অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিব। পারভেজ হত্যা গণতান্ত্রিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। ভোলায় ঘণ্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচিতে হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি দাবি করে ছাত্রদল নেতাকর্মীরা। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান প্রশাসন তাদের সুনির্দিষ্ট বিচারের এবং শাস্তির ব্যবস্থা করতে না পারে, তাহলে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে আমরা আবারও রাজপথে দুর্বার আন্দোলন করে তুলব। তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বিক্ষোভ হয়েছে নাটোরেও। নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের সামনে মানববন্ধন করে নেতাকর্মীরা। যশোরে বক্তাদের দাবি, পারভেজ হত্যা পূর্ব পরিকল্পিত। ছাত্রলীগের ধাঁচে মবের পুনরাবৃত্তি করছে বৈষম্য বিরোধী ছাত্রনেতারা। গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ছাত্রদল। মানববন্ধন হয়েছে বরিশাল সরকারি বিএম কলেজেও। অপরাধী যে দল বা সংগঠনের হোক, দ্রুত গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের তাগিদ দেন আন্দোলনকারীরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। একই দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। দুপুরে রাজু ভাস্কর্য পাদদেশে আয়োজিত মানববন্ধনে যোগ দেয় বিভিন্ন হল ছাত্রদলের নেতাকর্মীরা। মানববন্ধন থেকে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদধারী নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। যে প্ল্যাটফর্ম থেকে সকলে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, সেই ব্যানারকে এখন কলুষিত করা হচ্ছে বলেও তারা দাবি করেন। ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার নামে সরকারের বিভিন্ন পর্যায়ে তদবির ও বদলি বাণিজ্যের অভিযোগও তোলেন ছাত্রদল নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা বলেছেন, ফ্যাসিস্ট ছাত্রলীগকে পুনর্বাসন করে আরেকটি নতুন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে। ছাত্রলীগের দূষরদেরকে, সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে এই ব্যানারকে বড় করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ করার জন্য এই সন্ত্রাসীদেরকে লালন পালন করছে। আজকে 5 আগস্ট পরবর্তী সময়ে প্রথম হত্যাকাণ্ডের শিকার বৈষম্য বিরোধীর এই ছাত্রদের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের রক্তে রঞ্জিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কারা, এটা আমাদের প্রশ্ন। আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, আজকে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলবে না, আপনারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন। কাজ ও পেশার স্বীকৃতি, মজুরি ও ন্যায্য হিস্সা, সামাজিক নিরাপত্তা, শিশু শ্রম সহ 8টি বিষয়ে গুরুত্ব দিয়ে প্রতিবেদন জমা দিয়েছে শ্রম সংস্কার কমিশন। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রতিবেদনে সকল শ্রমিকের আইনি সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় শ্রম বিষয়ক সংস্কার কমিশন। শ্রম বিষয়ক কমিশনের রিপোর্টটি সামগ্রিকভাবে করা হয়েছে মোট 8টি বিষয়ভিত্তিক মৌলিক সংস্কার প্রস্তাবনার ভিত্তিতে, যেখানে কাজ ও পেশার স্বীকৃতি,
মজুরি ও ন্যায্য হিস্সা, সামাজিক নিরাপত্তা, শিশু শ্রম সহ 8টি পয়েন্ট সবচেয়ে গুরুত্ব পেয়েছে। এটা মূলত এখানে কাতারে শ্রম বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেওয়া উপলক্ষে সংবাদ সম্মেলন হয় ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে শ্রম বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদনের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। বলেন, সকল শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। সুস্থ কর্মপরিবেশ সহ বিভিন্ন আন্দোলনে শ্রমিকদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের সুপারিশও করেছে শ্রম বিষয়ক সংস্কার কমিশন। সকল শ্রমিকের আইনি সুরক্ষা, পাশাপাশি জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের একটা সুপারিশ ওনারা করেছেন, যাতে করে সব পেশার বা সব ধরনের শ্রমিক যারা আছেন তারা আসলে এই জাতীয়ভাবে একটা ন্যূনতম মজুরির আওতায় আসতে পারেন। বিভিন্ন সময় শ্রমিক আন্দোলনে অনেক শ্রমিকের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। এই মামলাগুলো আসলে প্রত্যাহার করার জন্য দ্রুত সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য ওনারা সুপারিশ করেছেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আওয়ামী লীগ নেতাদের হাতে রক্ত লেগে আছে। বিদেশে পালিয়ে যাওয়া যাদের বিরুদ্ধে খুনের মামলা আছে তাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এদের বেশিরভাগ এই যে যারা আওয়ামী লীগের লিডার যারা বাইরে গিয়েছে, এদের বেশিরভাগের হাতেই রক্ত আছে। যাদের বিরুদ্ধে বড় রকমের করাপশনের আছে, খুনের মামলা আছে, তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেনচুয়ালি আমরা প্রত্যাবর্তন চাবো। তাদেরকে বাংলাদেশের আইনকে ফেস করতে হবে। আর যদি আমরা এটা আমাদের সময়ে না করতে পারি, যারা নেক্সট গভর্নমেন্ট আসছে তারাও এই কাজটাই করবেন। প্রধান উপদেষ্টার কাতার সফর সম্পর্কেও কথা বলেন শফিকুল আলম। এনার্জির আলাপগুলো হবে, তাদের সাথে আমাদের ভিসা সংক্রান্ত কিছু আমরা আলাপ করব। কাতার সফর থেকে প্রচুর বিনিয়োগ আনার চেষ্টা করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হোক। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে সন্ধ্যায় কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের এই সফরে বৈঠক হবে দেশটির আমিরের সাথে, আর সেখানে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর পাশাপাশি নির্ধারিত সময়ের আগে এলএনজি সরবরাহের অনুরোধ জানাবে বাংলাদেশ। সেই সাথে কাতারে জনশক্তি রফতানি বৃদ্ধির বিষয়ে আলোচনা করবে ঢাকা। এই বৈঠকে ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি গুরুত্ব পেতে পারে সামরিক সহায়তা বৃদ্ধির বিষয়টি। কাতারের নীতি গবেষণা প্রতিষ্ঠান আর্থনা সেন্টার ফর সাস্টেনেবল ফিউচার আয়োজিত শীর্ষ সম্মেলন 22 ও 23 এপ্রিল। দেশটির আমিরের আমন্ত্রণে এতে বিশেষ বক্তা হিসেবে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের সাইডলাইনে তেল সমৃদ্ধ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠক হতে পারে ডক্টর ইউনূসের। সেই বৈঠকের আলোচ্য নিয়ে যাওয়ার আগে বিস্তারিত জানাতে চাননি পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের প্রায়োরিটি হচ্ছে তাদের সর্বোচ্চ পর্যায়ে আমাদের একটা দেখা সাক্ষাৎ, প্লাস ওখানে আমাদের যে সমস্যা যেগুলি আছে এই ভিসা ইত্যাদি নিয়ে আমরা চেষ্টা করব সেগুলি সমাধান করতে। বাংলাদেশের অন্যতম বড় জনশক্তি রপ্তানি গন্তব্য কাতার, সেই শ্রমবাজার যাতে কোনোভাবেই সংকুচিত না হয় তা নিয়ে কথা হবে শীর্ষ বৈঠকে। গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা নাকি শ্রমবাজারের সাথে সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলার সময় আমরা শ্রমবাজারের উনি অবশ্যই শ্রমবাজারের বিষয়টা তুলবেন। আমাদের যে স্কিলড সেমি স্কিলড যারা আছে তারা কয়েকটা সেক্টরেই আসে, ওই সেক্টর ছাড়া অন্যান্য সেক্টরেও যাতে তারা যেতে পারে সেটার বিষয়ে হয়তো উনি কথা বলবেন। ইউরোপগামী বাংলাদেশিদের পছন্দের ট্রানজিট দোহা, যদিও ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি পর্যটকরা ঘুরতে পারেন না মধ্যপ্রাচ্যের দেশ কাতার, তাই আলোচনায় উঠতে পারে এই প্রসঙ্গটি। ভিজিটর্স ভিসাটা এখন বন্ধ আছে, সেটার বিষয়ে উনি ইনশাআল্লাহ হয়তো অনুরোধ করবেন। ওই ভিজিটর্স ভিসাটাও যদি তারা সহজ করে তাহলে হয়তো বাংলাদেশ থেকে কিছু লোক, বিশেষ করে যারা নাকি ইউরোপ আমেরিকায় যায় ট্রানজিট থাকে এখানে, তারা একদিন হয়তো কাতারে বেরিয়ে যেতে পারে, যেটা নাকি কাতারের জন্য লাভজনক হবে। জ্বালানি সংকট কাটাতে কাতার থেকে এলএনজি আমদানি করে বাংলাদেশ। প্রতি বছর আরও 15 লাখ টন এলএনজি আনতে 2024 সালে চুক্তি সই করে পেট্রোবাংলা। 26 সালের জানুয়ারি থেকে সেই গ্যাস পাওয়ার কথা। সংকট কাটাতে সেই গ্যাস আরও আগে আমদানি করতে চায় ঢাকা। গত সরকারের সময় 2টা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এর মধ্যে একটার মাধ্যমে আমরা অলরেডি পাচ্ছি, আর একটা 2026 সালের জানুয়ারি থেকে পাবো। আমরা রিকোয়েস্ট করবো যে 26 সালের জানুয়ারির আগেও যদি আমরা কিছু পেতে পারি সেটা আমাদের জন্য সুবিধা হবে, আমাদের সরকারের জন্য। পাশাপাশি বাংলাদেশে কাতারের বিনিয়োগ বাড়ানো নিয়েও কথা হবে আসন্ন শীর্ষ বৈঠকে। সফর শেষে 25 এপ্রিল ঢাকা ফিরবেন প্রধান উপদেষ্টা।
মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। অর্থ পাচারের অভিযোগে ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান নেমেছে দুদক। সম্পদ পাচারের খোঁজে গঠন করা হয়েছে 2 সদস্যের কমিটি। এদিকে চেতনা বাস্তবায়নের নামে 3 বছরে 200 কোটি টাকার প্রকল্প লুটপাটের খোঁজে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অভিযান চালিয়েছে দুদক। আসুন দুর্নীতি প্রতিরোধ করি এবং সবাই মিলে সোনার বাংলা গড়ে তুলি। ক্রিকেট দল থেকে বাদ পড়ার আগে সাকিব আল হাসান ছিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত। তবে ক্রিকেটার থেকে সংসদ সদস্য বনে যাওয়া সেই সাকিবই আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন দুদকের জালে। অবৈধ সম্পদ আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে দুদকের অভিযোগ, যুক্তরাষ্ট্র, দুবাই সহ বিভিন্ন দেশে অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারির। এসব অভিযোগ খতিয়ে দেখতে গঠন করেছে 2 সদস্যের কমিটি। এদিকে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের নামে 3 বছরে 200 কোটি টাকার প্রকল্পে লুটপাটের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। এ নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান চালিয়েছে দুদকের টিম। এক্ষেত্রে প্রকল্পের নামে সভা, সেমিনার করা, দলীয় এজেন্ডা বাস্তবায়ন, অখ্যাত ব্যক্তিদের দিয়ে সিনেমা বানানো সহ টেন্ডারে অনিয়মের অভিযোগ মন্ত্রণালয়ের বিরুদ্ধে। বীরের কণ্ঠে বীরগাথা এই প্রকল্পের টেন্ডার ডকুমেন্টগুলো চেয়েছি, সেইগুলো যাচাই বাছাই করবো যে আসলে এখানে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ছিল কিনা, যেখানে কিভাবে কোন প্রতিষ্ঠানকে সিলেক্ট করা হয়েছে। আমরা এর বাইরেও কিছু অন্যান্য যেই প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পের রেকর্ডপত্র চেয়েছি। অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণে এরই মধ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বেশ কিছু প্রকল্প স্থগিত করা হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠানো হয়েছিল। জাদুঘর থেকে সেই নির্বাচনকে জীবন্ত করতে ডক্টর ইউনূসের উপরে আস্থা রেখেছে জনগণ, এমন মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে এক সেমিনারে এসব কথা তিনি বলেছেন। তবে নির্বাচনের সময়সীমা কখন ডিসেম্বর, কখনো জুন বা মার্চের কথা বলা হলে সেই আস্থা দুর্বল হয়ে যায় বলে মনে করেন বিএনপির এই সিনিয়র রাজনীতিবিদ। বলেছেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়লে আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে ফ্যাসিবাদ। এর আগে সকালে র্যালি বের করেন বিএনপির নেতাকর্মীরা। সেখানে দ্রুত জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলটির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সুতরাং এই জাদুঘর থেকে আবার জীবন্ত অবাধ সুষ্ঠু নির্বাচনটা করতে হবে, সেই বিশ্বাস তো ডক্টর ইউনূস সাহেবের কাছে জনগণ দিয়েছে। বাংলাদেশের জনগণ এত বোকা যদি তারা কেউ ভেবে থাকে তারা প্রকাশ করে। বাংলাদেশের জনগণ চায় একটা স্বচ্ছ নির্বাচনের অপেক্ষা করতে, কারণ এই একটা বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের আগে জনগণ নির্বাচন মেনে নেবে না। সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে জামায়াতের জনসভায় অংশ নেন তিনি। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান শফিকুর রহমান। বলেন, জামায়াত আগামীতে এমন একটি দেশ গঠন করতে চায় যেখানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান আর পাহারা দেওয়ার প্রয়োজন পড়বে না। সব ধর্মের মানুষকে নিরাপত্তা দেওয়া হবে, সেই সাথে নারীদের নিরাপত্তার সম্মান নিশ্চিতের আশ্বাসও দেন জামায়াতের আমির। যে কোনো নির্বাচনের আগে অবশ্যই 2টি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই 2টা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। বাংলাদেশ রেলওয়ের হাসপাতালগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। অবকাঠামো স্বাস্থ্যসেবা সংক্রান্ত উন্নয়ন শেষে সাধারণ মানুষ সারা দেশে রেলের 10টি হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন। তবে বরাবরের মতো অগ্রাধিকার পাবেন রেলের কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার সকালে সচিবালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা হয়। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব এবং রেল সচিব স্মারকে সই করেন। অনুষ্ঠানে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি টিম আগামী সপ্তাহে রেলের হাসপাতালগুলো পরিদর্শন করবে। স্বার্থ উপদেষ্টা নুরজাহান বেগম জানিয়েছেন, দেশে 8000 ডাক্তারের সংকট রয়েছে। 15 সেপ্টেম্বরের মধ্যেই বিশেষ বিসিএস এর মাধ্যমে 2000 ডাক্তার নিয়োগ দেওয়া হচ্ছে। মানে স্বাস্থ্য উপদেষ্টা বললেন যে একটা সমঝোতা স্মারক, কিন্তু স্থানীয় সরকারের আগে
আমাদের যে বিদ্যমান সম্পদ আছে, স্বাস্থ্য ব্যবস্থা যে ইনফ্রাস্ট্রাকচার আছে, সেটা ওনাদের যে স্ট্র্যাটেজি, সেটার একটা হলো যে বিদ্যমান যে অবকাঠামো আছে সেটার সর্বোত্তম ব্যবহার করা। জনগণ তো সব বাংলাদেশেরই, এই সরকারের জনগণ, কাজে প্রত্যেকটা জনগণকে, প্রত্যেকটা মানুষকে সেবা দেওয়াটাই হলো আমাদের দায়িত্ব। কালকে থেকে আমি চিকিৎসার সেবাটা দিতে পারবো না, কাজে এটার জন্য একটু সময়ের দরকার হবে। তবে আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে কত দ্রুত গতিতে এই সেবাটা আমরা সবার জন্য উন্মুক্ত করতে পারি। 2025 সালের হজ যাত্রীর শতভাগ বাসা ভাড়া হয়ে গেছে। ভিসা হয়েছে 40,000 মুসল্লির। নির্ধারিত সময়ের আগেই সবার ভিসার কাজ শেষ হয়ে যাবে, আর সেই সাথে লাগেজ বিড়ম্বনা দূর হবে। হজের সেবার মান বৃদ্ধি নিয়ে সৌদি আরবের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ব্রিফিং এসব কথা জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। প্রতিবছর হজের মৌসুমে বাড়ি ভাড়া নিয়ে বেশ জটিলতায় পড়েন মুসল্লিরা। এজেন্সিগুলোর গড়িমসিতে সময়মতো বাড়ি ভাড়া না করায় দেখা দেয় ভিসা জটিলতা, ফলে ঘটে ফ্লাইট মিস করার মতো অনেক ঘটনাও। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। তবে এবছর হজ কার্যক্রমের শুরু থেকেই বাড়ি ভাড়ার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সময়মতো কাজ শেষ না করলে এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন ধর্ম উপদেষ্টা। তার ফলও মিলেছে হাতে নাতেই। নির্ধারিত সময়েই বাড়ি ভাড়া সম্পূর্ণ হয়েছে শতভাগ। ইতিমধ্যে ভিসাও হয়েছে 40,000 হজযাত্রীর। ভিসার প্রোগ্রেস ইনশাআল্লাহ অনেক ভালো। ভিসা ইতিমধ্যে প্রায় 40,000 মতো ভিসা হয়ে গেছে। সকালে হজের সেবার মান বৃদ্ধি নিয়ে সৌদি আরবের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। পরে বৈঠকের বিষয়ে কথা বলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। আর বাড়ি ভাড়া না হলে কেউ ভিসার আবেদন করতে পারে না। তো বাড়ি ভাড়া আমরা আজকে সকালে ফাইনাল নিউজ পেয়েছি যে আমাদের 100% হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। আমরা বলছি যে মক্কা এবং মদিনায় অন্তত দুইটা ড্রপিং পয়েন্ট যাতে তারা দেয়, তো তাকে আমরা বলেছি উনি চেষ্টা করবেন। গেল বছরও হজযাত্রীদের লাগেজ নিয়ে পোহাতে হয়েছিল ভোগান্তি। এবার সেই বিড়ম্বনাও থাকবে না বলে জানালেন তিনি। বললেন, লাগেজ ডেলিভারির জন্য 2টি ড্রপিং পয়েন্ট ঠিক করা হয়েছে। হজ ক্যাম্পে হবে বাংলাদেশ সংসদ ইমিগ্রেশন, বোর্ডিং এবং চেক ইন আমাদের হজ ক্যাম্প থেকে হবে, এবং সৌদি আরবের প্রি অ্যারাইভালটা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে হবে। চলতি বছরও রোড টু মক্কার অধীনেই হজের কার্যক্রম পরিচালিত হবে। বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হজ ক্যাম্পে, আর সৌদি অংশের ইমিগ্রেশন হবে শাহজালাল বিমানবন্দরে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবরোধ তুলে নিয়েছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। বেলা 2:30টার দিকে পুলিশ সেনাবাহিনীর প্রহরায় ভেতর থেকে সবাইকে বের করে দেওয়া হয়। এর আগে দুপুর 1টার দিকে কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির বিরোধিতা করে সড়কে অবস্থান নেয়। 2টার দিকে তারা ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনী তাদের বাধা দেয়, আর এ সময় কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সাথে ধস্তাধস্তিও হয়। কৃষি সম্প্রসারণ ও প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ভেতরে ঢুকে ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান। পরে তারা সারিবদ্ধভাবে বের হয়ে যান। এর আগে সকাল থেকে উচ্চশিক্ষার সুযোগ সহ 8 দফা দাবিতে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অবরোধ করে কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। আমরা কোনো আশ্বাসে বিশ্বাসী নই, আমরা লিখিত বিবৃতি চাই, আমরা স্পষ্ট প্রজ্ঞাপন চাই। কিছুদিন আগেও তারা আমাদেরকে একটা রেজুলেশন লেটার দিয়েছে, সেটাও তারা আমাদেরকে প্রতিবারের মতো চুপ করাতে চেয়েছে। তারা যাচ্ছে, তারা 10ম গ্রেড থেকে পদোন্নতি করে 9ম গ্রেডে যাবে, গেজেটের মাধ্যমে তারা পদোন্নতি যাচ্ছে, কিন্তু যে আসলে যে কোয়ালিফিকেশন লাগে, যে একাডেমিক ক্যারিয়ার লাগে, তার কোনো কিছুই তাদের নাই। ইউনান গভর্নরের সাথে বৈঠককালে বাংলাদেশ চীন সম্পর্ক জোরদারের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার রাষ্ট্রীয় ভবন যমুনায় ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই আহ্বান জানান তিনি। এ সময় চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার গভীর করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এ সময় গভর্নর ইউরো আন্তরিক প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তার এই সফরের উদ্দেশ্য হল দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা। এই বৈঠকে প্রধান উপদেষ্টা ও গভর্নর যৌথভাবে একাধিক সহযোগিতা উদ্যোগ নিয়ে আলোচনা করেন, যার মধ্যে রয়েছে যুব বিনিময়, স্বাস্থ্যসেবা সহযোগিতা, শিক্ষা, বাণিজ্য। গভর্নর ইউরো জানিয়েছেন, ইউনানের একটি চীনা ব্যাংক ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের উদ্ভাবিত মাইক্রো ক্রেডিট ব্যবস্থা গ্রহণ করেছে।
জলবায়ু ও নগর চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই ভবিষ্যৎ গঠনে তরুণদের সম্ভাবনা উদ্ভাবনকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৮১তম অধিবেশনে ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই অধিবেশন চলছে। গাইডেড বাই প্রতিপাদ্যে শুরু হওয়া অধিবেশনে ৫৩টি সদস্য রাষ্ট্র এবং ৯টি সহযোগী সদস্য দেশ অংশ নিয়েছে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। এই উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা ভিডিও বার্তার মাধ্যমে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু সহনশীল নগর উন্নয়নের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতিও তুলে ধরেন তিনি। Adopted, and we are moving steadily towards sustainable urban development. The topic of this conference is now central to our progress. With one of the highest population densities in the world, Bangladesh faces acute urban challenges: climate vulnerability, infrastructure gaps, and social inequality. We must ensure our urban transformation is not only economically sound, but also socially inclusive and environmentally sustainable. নতুন ৩টি স্তরে ইন্টারনেটের দাম কমছে। ফেসবুক পোস্টে এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। জানিয়েছেন ফাইবার অ্যাট হোম বিষয়টি নিশ্চিত করেছে। আইটিসি আইআইজি পর্যায়ে ১০%, এনটিটিএন পর্যায়ে ১৫% দাম কমাবে। ফেসবুক পোস্টে তিনি বলেছেন, আইএসপি অ্যাসোসিয়েশন থেকে ৫ এমবির পরিবর্তে ৫০০ টাকায় ১০ এমবি ইন্টারনেট প্রদানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এর আগেও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি সব আইআইজি এবং আইএসপি গ্রাহকদের জন্য ১০% এবং পাইকারি গ্রাহকদের জন্য অতিরিক্ত ১০% সহ মোট ২০% দাম কমিয়েছে। এ নিয়ে ইন্টারনেট লাইসেন্স রেজিমের ৩ থেকে ৪টি স্তরে ইন্টারনেটের মূল্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফয়েজ আহমদ তৈয়ব বলেছেন, এখন বাকি আছে শুধু মোবাইল সেবাদাতা 3টি বেসরকারি কোম্পানির দাম কমানোর ঘোষণা। রাজধানীর বনানী এলাকায় লাঠি দিয়ে পথচারী, বাইক রাইডার সহ কয়েকজনকে মারধর করেছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এ সময় ছবি, ভিডিও ধারণ করায় মোবাইল এবং ক্যামেরাও ছিনিয়ে নেওয়া হয় এবং ধাওয়া দিয়ে লাঠিপেটা করার অভিযোগ উঠেছে। দুপুরে বনানী ১১ নম্বর রোডের এই ঘটনা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কয়েকদিন আগে গুলশান সোসাইটি ওই এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করে গত কয়েকদিন ধরে গুলশানের বিভিন্ন এলাকায় রিকশা চালানোর দাবিতে অটোরিকশা চালকরা আন্দোলন করে আসছে। দুপুরের দিকে সোসাইটির লোকজন গুলশানের শেষ মাথায় এবং বনানী এলাকার রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশা আটক করার সময় ক্ষুব্ধ হয়ে বনানী ১১ নম্বর এলাকায় তারা আন্দোলন শুরু করে। সময় যারা আন্দোলনের ছবি এবং ভিডিও তুলতে আসে তাদেরকে লাঠি পেটা করে চালকরা। হবিগঞ্জের চুনারুঘাটে ১১ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। দুপুরে ৩ জনের নাম উল্লেখ সহ ৪ জনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলাটি করেন ভুক্তভোগীর ভাই। মামলায় বলা হয়, ৩ এপ্রিল স্থানীয় একটি বাগানে ছাগলকে ঘাস খাওয়াতে যায় শিশুটি। সেখানে কোটতলির গ্রামের শফিক, বাপ্পি, মনির সহ ৪ জন তাকে গলায় ছুরি ধরে পালাক্রমে ধর্ষণ করে। পুরো ঘটনা আবার মোবাইলে ভিডিও ধারণ করে। কাউকে জানালে হত্যার হুমকিও দেয় এই অভিযুক্তরা। পরে ভিডিওটি ছড়িয়ে দিলে ভিকটিমের ভাইয়ের নজরে আসে। ঘটনাটি জানার পর হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। আসামিরা তারা খুব প্রভাবশালী হওয়ার কারণে তারা যে ঘটনা ঘটাইছে, ঘটানোর পরে মানে তারা খুব হুমকি দামকি তারপরে দিতেছে। ছাগল আনতে যখন চেয়ারম্যানের বাগানের কাছে যায় তখন ২ নম্বর আসামি মুখে চাপটিয়ে ধরে অন্যান্য আসামিদের সহযোগিতায় বাগানের ভিতরে নিয়ে পালাক্রমে দর্শন করে। দর্শনের সময় ২ নম্বর আসামি ভিডিও ধারণ করে। সেই ভিডিও অনেকের মাধ্যমে ছড়িয়ে দেয়। লালমনিরহাটের বুড়িমারীতে আন্তনগর ট্রেনের দাবিতে রেলপথ ও মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। দুপুরে বুড়িমারী ঢাকা মহাসড়কের পাটগ্রাম সরকারি কলেজ এলাকায় সংগ্রাম উন্নয়ন পরিষদের ব্যানারে অবরোধ করেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে চলাচলকারীরা ভোগান্তিতে পড়েন। বিক্ষুব্ধরা বলেন, আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট ঢাকা রুটের পরিবর্তে বুড়িমারী থেকে ঢাকা রুটে চালুর আশ্বাস দেওয়া হলেও তা আর বাস্তবায়ন হয়নি। এতে করে ৪ উপজেলার মানুষ সুবিধা থেকে বঞ্চিত। দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা।
মারা গেছেন বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সোমবার ভ্যাটিকান সিটিতে স্থানীয় সময় সকাল 7:35 তার মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল 88 বছর। বেশ কিছুদিন ধরেই ফুসফুসজনিত রোগে ভুগছিলেন তিনি। 1 মাস চিকিৎসা নেওয়ার পর গত 22 মার্চ হাসপাতাল থেকে ছাড়া হয় তাকে। এরপরে বড় ধরনের জমায়েত এড়িয়ে চলতেন। ষোড়শ বেনেডিক্ট অবসর নেওয়ার পর 2013 সালে পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। ভ্যাটিকানে কঠিন সময় আত্মপ্রকাশ করলেও অল্প সময়ে পরিস্থিতি সামলে নেন পোপ ফ্রান্সিস। ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পোপের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ক্যাথলিকদের মাঝে। 2017 সালে 3 দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি। ব্যবসা গরমের পরে ঝড়ো হাওয়া সহ বৈশাখী বৃষ্টিতে ভিজেছে দেশের বিভিন্ন জেলা। সকালে জামালপুর ও সুনামগঞ্জে আকাশ মেঘলা হয়ে বর্ষণ শুরু হয়। কৃষকরা জানায় বৃষ্টি আর বজ্রপাতের কারণে তারা ঘরে ফসল তুলতে পারছেন না। মাঠ ভর্তি পাকা ধান, তারপরও প্রাণ ভয়ে জমিতে নামেন না কৃষকরা। কালবৈশাখীর প্রভাবে ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে নিচু জমিতে ধান 80% পরিপক্ক হলেই কেটে সংরক্ষণের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বৃষ্টি হয়েছে সাতক্ষীরা, নোয়াখালীতেও আকস্মিক বর্ষণে জনমনে কিছুটা প্রশান্তি নেমে আসে আর বৃষ্টিপাতের পরে তাপমাত্রার পারদও সহনীয় হয়ে আসে। প্রতিবেশী সহ সবার সাথে সুসম্পর্ক দৃঢ় করার প্রত্যাশা জানিয়েছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল। বলেছেন, আর কোনো ধরনের ষড়যন্ত্র কাম্য নয়। নির্বাচন কমিশনের নিবন্ধন প্রাপ্তির পর সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি নিজেদের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে। এ সময় দলটির নেতারা জানিয়েছেন, নিবন্ধনের সব শর্ত পূরণ করার পরও ফ্যাসিবাদী শাসনামলে দলটিকে নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছে। রকেট প্রতীকী নিবন্ধন প্রাপ্ত এই রাজনৈতিক দলের সভাপতি জানিয়েছেন, 5 আগস্টের পর রাজনৈতিক পরিচয়ে ধর্মীয় জাতিগত নির্যাতনের ঘটনা ঘটেছে। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয় এই সংবাদ সম্মেলনে। 2017 সালের নির্বাচনের পরের থেকে 2024 সাল পর্যন্ত একটা আমার মাইনরিটি কমিউনিটি, রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি কিন্তু একটা দলের প্রতি আনুগত্য ছিল। এটাও কিন্তু একটা ভিতর সৃষ্টি, কারণ মনে করে যে আমি মনে হয় এই মতো শেষই হয়ে গেলাম, এটা হতে পারে। তো হ্যাঁ, একটু খারাপ অবস্থায় তো ছিলই, যেহেতু দুর্বল, সংখ্যায় কম, তাদের তো একটু ভয়ভীতি থাকবে, একটু সমস্যা ছিল। এখন আশা করি আমরা সবাই মিলে আমাদের দেশটাকে গঠন করব। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বিআরবি হাসপাতালের 11তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন আয়োজনের প্রধান অতিথি এবং বিআরবি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ পারভেজ রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিচালক মোহাম্মদ শামসুর রহমান। উপস্থিত ছিলেন কনসালট্যান্ট, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, কর্মকর্তা, কর্মচারীরা। বক্তারা বলেন, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে চিকিৎসা সেবা নিয়ে মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে বিআরবি হসপিটাল। ভবিষ্যতেও ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 21 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত হাসপাতালটি চালু করেছে সেবা সপ্তাহ। পুরো সেবা সপ্তাহ জুড়ে প্যাথোলজি, রেডিওলজি নির্ধারিত কিছু টেস্টের উপরে থাকছে 30% মূল্য ছাড়। এই ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।